নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার এবং যথারীতি আমরা বিনিয়োগে বসতে লক্ষ্মীর একটি পর্ব নিয়ে ফিরে এসেছি। আজকের পর্বটিও বিনিয়োগ সংক্রান্ত এবং বিনিয়োগকারীদের কিছু চমকপ্রদ তথ্য দেওয়ার দিন, যে কি করলে কি হতে পারে। আপনারা এই যে মানে ছোটের যে মানে আমি মার্কেটে ঢুকছি, আমি মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ঢুকছি মানেই আমার খুব চটচট চটচট করে উন্নতির সিঁড়িতে আমি একদম উঠে যাবো। সিঁড়ি ছেড়ে দিন, ওটা হচ্ছে এসকেলেটর বা লিফটে উঠে যাবো। সেটা তো হয় না সবসময়। কেন হয় না আর হলে কিভাবে হয়, সেটা নিয়েই আজকে মূলত আলোচনা। আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন কৌশিক ঘোষ স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। নমস্কার এবং সবাইকে জানাই অগ্রিম পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। যেন একদম নতুন বছর সবার জন্য খুব ভালো কাটে। একদম। তো যেটা বলার বেসিক্যালি আজকের এপিসোডটা সম্ভবত আমাদের ফিডব্যাক নিয়ে, তাই তো? যে ফিডব্যাকটা আপনি পাচ্ছেন বা আপনাকে যে ফিডব্যাকের জন্য যোগাযোগ করা হচ্ছে তার ভিত্তিটা কি এবং কেন হচ্ছে এটা, সেটা নিয়ে মূলত মানে খুব সাধারণ বিনিয়োগকারীদের প্রশ্ন এবং তাদের যে উৎকণ্ঠার বিষয়টা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্যার, ওভার টু ইউ। তো তো ডেটা কি বলছে? প্রথমেই বলি যে দেখুন, যুদ্ধ কিন্তু থেমে যায়নি। হুম। প্রথম। দ্বিতীয় হুম। হচ্ছে, অনেকেই মনে করছেন যে যুদ্ধ থেমে গেলে সবকিছু আবার নর্মাল হয়ে যাবে। তা হুম। নয়। তার হুম। কারণ হচ্ছে, খালি তেল সরবরাহ নর্মাল হতে বেশ সময় লাগবে। কেননা হুম। অনেক ওখানে আহ, মানে কি বলবো, তেলের রিফাইনারি ফিফাইনারি বম্বিং হয়েছে। তাই জন্য এটা নয় যে কালকেই যুদ্ধ থেমে গেল, পরশু থেকে তেল উৎপাদন শুরু হয়ে গেল, আর ওটা হয় সেই। না। গ্যাসেরও একই ব্যাপার, ন্যাচুরাল গ্যাস। তার উপরে আরো প্রবলেম আছে। কেননা তেল আর গ্যাসের সংশোধন যখন হয়, সেখান থেকে অন্যান্য পদার্থ বেরোয়, যেটা কিন্তু হুম। খুব কাজের। হুম। সালফিউরিক অ্যাসিড, সালফার, হুম। হুম। এগুলো সব ফার্টিলাইজারে লাগে। ওখান থেকে কিন্তু আমরা ইউরিয়া আমদানি করি। চায়না ইউরিয়া রপ্তানি বন্ধ করে দিয়েছে। সালফিউরিক অ্যাসিড রপ্তানি অ্যানাউন্স করে দিয়েছে মে থেকে বন্ধ। ঠিক আছে। এবার অনেক কিছু এর মধ্যে আছে, তাই জন্য কেউ ভাববেন না যে যুদ্ধ থেমে গেল আর পরের দিন থেকে সবকিছু নর্মাল হয়ে গেল আর মার্কেট চচ্চর করে উঠে যাবে, এরকম কিন্তু কেউ যদি ভেবে থাকেন, আমার হাত জোর করে অনুরোধ, এরকম ভাববেন না। কেননা এইসব আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আজকের পর্ব হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে কি সেটা দেখার জন্য। আবার লোক, আপনারা ভাববেন যে বারবার কেন এই কথা বলছে, তার কারণ হচ্ছে, আমার কাছে অনেকের ফোন আসে। প্রধানত আমি দেখেছি এক হচ্ছে, বয় নির্বিশেষে সবাই কিন্তু পিওর ইকুইটিতে ইনভেস্ট করেন। পিওর ইকুইটি বা ডায়নামিক অ্যাসেট অ্যালোকেশন বলুন, ব্যালেন্সড অ্যাডভান্টেজ বলুন, এগুলো কিন্তু সেবির ক্লাসিফিকেশনে হাই রিস্ক ফান্ড। হাই রিস্ক বা ভেরি হাই রিস্ক। এটা কিন্তু আমার মনে হয় এটা ভেবেচিন্তে বিনিয়োগের এটা নিশানা নয়। মানে এরকম ভাবে ভেবেচিন্তে করলে এরকম কেউ করেন না। আরেকটা জিনিস আমি দেখেছি, অনেকেই কারো কথা শুনে তারা আমাকে জিজ্ঞেস করেন যে এই শেয়ারে করেছি কি করব। আমি বলি, দেখুন, আমি তো ওইটা বলতে পারবো না, কিন্তু কি করেছেন একটু বলুন। যথা যথাযথভাবে আমি বারবার দেখি একই প্রবলেম। স্মল ক্যাপ, বিভিন্ন স্মল ক্যাপে বিনিয়োগ করা হয়েছে। কেউ বলেছে এটাই বিনিয়োগ করলে ভালো রিটার্ন আসবে, কিন্তু আপাতত এখন -50 -60%-এ বসে আছে। তো যখন বসে আছেন তখন দুটো উপায়, একটা হচ্ছে লস কেটে বেরিয়ে যান, আর না হলে ধরে থাকুন, যখন উঠবে উঠবে। তাই তো। আর আরেকটা হচ্ছে, মিউচুয়াল ফান্ডে আমি দেখেছি খালি পিওর ইকুইটি নয়, ইকুইটির মধ্যেও থিমেটিক ফান্ড। লোকজন অনেকেই, মানে বিনিয়োগকারীরা অনেকেই থিমেটিক ফান্ডকে খুব ভালোবাসেন। ভালোবাসুন, কিন্তু থিমেটিক ফান্ড কি এবং থিমেটিক ফান্ডের রিস্ক কি সেটা আপনার জানা উচিত। কেননা থিমেটিক ফান্ড, ধরে নিন ডিফেন্স ফান্ড কিনেছে। এবার ডিফেন্স, দেখুন, ডিফেন্সের কোম্পানিগুলোর ভালো রেজাল্ট তখনই হবে যখন সরকার টাকা দেবে। মধ্যেখানে এক বছর সরকার বলল, ভাই আমার কাছে অন্য কিছুর জন্য টাকা দরকার, আমি দিতে পারছি না, তখন দেখবেন ওদের শেয়ার প্রাইস পড়ে গেছে। সেটা আপনার হাতে নয়। আর এটা নয় যে একটা ভালো সেক্টর মানে খালি ওপরেই চলতে থাকবে, ওরকম হয় না। তো এই জন্য আমার বারবার আমার মনে হয় যে ল- সবাই ভাবেন যে আমি দিয়ে দিলাম এবার রিটার্ন চলে আসবে। দেখুন, একবার আপনি বিনিয়োগ করলেন না, তারপর কিন্তু আপনার হাতে নেই। ওটা আপনার হাতের বাইরে।
আপনি কিচ্ছু করতে পারবেন না, আমিও পারবো না, কেউ পারবে না। কেন, মার্কেট তখন নির্ধারণ করবে আপনি লাভে থাকবেন না আপনার ক্ষতি হবে। তাই জন্য একটাই উপায় হচ্ছে, যেটা আমাদের নিয়ন্ত্রণে সেটা ঠিকভাবে করা উচিত। এবং কি সেটা, আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছি কিছু তথ্য দিয়ে, আশা করি বিনিয়োগকারীরা বুঝতে পারবেন। তো আমি এটাই বলেছি, শেয়ার বাজার আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু বিনিয়োগ প্রক্রিয়া আমাদের নিয়ন্ত্রণে। হুম। আমার বিনিয়োগকারীদের সমস্যা কি, আমারও হয়েছে আগে, সবারই হয়েছে, একবার না একবার, বারংবারও হয়েছে। কেননা আমরা হাত পুড়িয়েও আমরা ঠিক শিক্ষা পাই না। যখন বাজারের গতি ঊর্ধ্বমুখী, তখন কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা সাধারণত কেনাকাটা তখন করেন, এবং খুব ভালো লাগে তখন। আজকে কিনলাম, এক সপ্তাহ পরে দেখছি 3% হয়ে গেছে, 4%, 5%, 10% এরকম হয়ে গেছে। তাও এটা চলতে থাকবে, আরো কেন। কিন্তু বাজার যখন নিম্নমুখী হয়, তখন কিন্তু ক্ষতি কমানোর জন্য বিনিয়োগকারীরা বেরিয়ে যান, প্রবণতা দেখা যায়। ওটাকে বলে লস অ্যাভারশন বায়াস। এবার সমস্যাটা হচ্ছে, আপনি যদি শেয়ার বাজারে লাভ করতে চান, তাহলে একটাই নিয়ম, আপনি কম দামে কিনতে হবে আপনাকে। তার মানে যখন মার্কেট পড়ছে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। সমস্যাটা এই, যে মার্কেট যখন পড়ে আমাদের ভয় লাগে আরো কত পড়বে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, মার্কেট যখন ওঠে তখন কিন্তু আমাদের ভয় লাগে না, আর কি এরপর উঠবে, তখন ভয় লাগে না। কিন্তু এটাই ভয় লাগে, এটাই হচ্ছে লস অ্যাভারশন বায়াস এটাকে বলে। তো তাই জন্য কি হয়, ক্ষতি কমানোর জন্য প্রবণতা দেখা যায় যে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে কি হয়, 1 বছর পর দেখলো আমি শেয়ার মার্কেটে টাকা করলাম বা মিউচুয়াল ফান্ডে করলাম, আমার তো কোনো লাভই হলো না। ধুর, সব বের করে নিয়ে ফিক্সড ডিপোজিট করে দিত। কেন, ওটাই আমি জানি 6%, 7%, 8% যাই পাবো, পেয়ে যাব। এবং সেখানেই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সমস্যাটা হচ্ছে, আপনি বিনিয়োগ করতে আসেন ভবিষ্যতের সম্পদ তৈরি করার জন্য। কথাটা হচ্ছে ভবিষ্যৎ। যেরকম গাছ পুঁতলে পরের দিনই ফল পাওয়া যায় না, আম গাছের উদাহরণ আমি অনেকবার দিয়েছি, আপনাকে অপেক্ষা করতে হবে। আর ফল এলেও যে পোকা খেয়ে নেবে না, বা বাদর খেয়ে নেবে না, বা শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যাবে না, তারও কোনো গ্যারান্টি নেই, তাই না? তো এবার ব্যাপার হচ্ছে, এই বিনিয়োগও তাই। এই যে যুদ্ধ হচ্ছে, এটা কেউ জানতো যে যুদ্ধ হবে? কেউ জানতো না, তাই তো? এবার ধরে নিন আমেরিকায় ওদের অর্থনীতিতে কিছু হচ্ছে, সেটার কোপে আমাদের মার্কেট নিচে গেছে, এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়, তাই না? তো এই একই জিনিস। তাই জন্য আমাদের এক তো ধৈর্য ধরতে হয়, কিন্তু ঝুঁকি, আমাদের রিস্ক প্রোফাইল আর আমাদের অ্যাসেট অ্যালোকেশন, যেটা সম্পদ বন্টন, সেটাই একমাত্র আমাদের হাতে, আর কিছু নয়, তাই তো? এবার আমি 3টে ইন্ডেক্স দেখাচ্ছি, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। এটা লার্জ ক্যাপ নিফটি 100। এটা হচ্ছে বিগত 5 বছরের ইন্ডেক্স। 5 বছরে দেখুন, 4 বছর, জুন 21 থেকে জুলাই 23, মে 24 থেকে এপ্রিল 26, 4 বছর মার্কেট কিন্তু যেটাকে বলে সাইডওয়েজ, ওই হুম। একই জায়গায় ওপর নিচ ল্যাটারাল ওপর নিচ মুভমেন্ট। করে যাচ্ছে। হুম হুম। খালি 1 বছরই হয়েছে যে মার্কেট ওপরে গেছে। এটাই হচ্ছে মার্কেটের নিয়ম, এটাই মার্কেটের ধর্ম। মার্কেট ওপরে যায়, কনসলিডেট করে, মার্কেট আবার যখন নিচে যায় কনসলিডেট করে। এক এক একদিকে কোনোদিন ওপরে বা নিচে যায় না মার্কেট। তো এবার ধরে নিন, যিনি জুলাই 23 থেকে শুরু করেছেন বিনিয়োগ করা, এসআইপি ধরে নিন, তার তো আগামী 1 বছর তার খুব ভালো লাগছে না, খালি ওপরেই যাচ্ছে, যাই করছি তাতেই প্লাস। তারপরের 2 বছর কিন্তু তিনি এখন ভাবছেন, কি হলো, আমি তো এসআইপি করেই যাচ্ছি, কিন্তু আমার তো ঠিক রিটার্নটা টাকা আসছে পাচ্ছে না। না। এই এফডি করলেই ভালো হতো, তাই না? তাই জন্য সব ফান্ড ম্যানেজাররাই বলেন, আপনি যদি ইকুইটিতে ঢুকতে চান, ইকুইটি বা আপনার হাইব্রিডেও মানে ইকুইটি টাইপ হাইব্রিড, যেগুলো মাল্টি অ্যাসেট বলুন বা ডাইনামিক অ্যাসেট বলুন, আপনার কিন্তু কমপক্ষে 5 বছরের মেয়াদ দেখতে হবে, কমপক্ষে, তাই তো? এবার আমি মিড ক্যাপে যাই, একই চিত্র, খালি হয়তো সময়টা এদিক ওদিক একটু। আপনার 5 বছরে, 4 বছরের জায়গায় 3.5 বছর একই হুম। জায়গায় মার্কেট ঘোরাফেরা করছে, 1.5 বছর মার্কেট উঠেছে। এবার স্মল ক্যাপে যাই, যেটা সবার প্রিয় ইন্ডেক্স, এবং স্মল ক্যাপ স্টকে সবাই বিনিয়োগ করেন।
এখানেও দেখুন সেই 4 বছর কিন্তু মার্কেট এদিক ওদিক গেছে, 1 বছরই খালি উঠেছে। তো এটা কিন্তু মার্কেটের ধর্ম। এটা নিয়ে যদি আমরা বলি এ বাবা তাহলে কি করব না করব না, দেখুন এটা হচ্ছে কি বলবো, এটা জীবনযাত্রার মতো। আপনি যদি ভবিষ্যৎটা জানেন জীবনে, আর ধরে নিন আপনি জানেন যে এখন থেকে 5 বছর পর, হ্যাঁ, আমার পরিবারের একটা বিশাল সংকট আসবে, সেটা 5 বছর ধরে চলবে, তাহলে কি আপনি বাঁচার ইচ্ছে ছেড়ে দেবেন? হুম। ছাড়বেন না তো, তাই তো? কারণ না জানেন এটা জীবনযাত্রার মতো, ওপর নিচে যায়, এই একই ব্যাপার স্টক মার্কেট, তাই তো? এবার আমি একটা টেবিল দেখাচ্ছি, এটা কিন্তু একদম স্পষ্ট হয়ে যাবে আমি বারবার কি বলি। এটা হচ্ছে মান্থলি এসআইপি, মান্থলি এসআইপি, এবং আমি বিশুদ্ধ ইকুইটি মানে পিওর ইকুইটি ফান্ডের কথা বলছি। তাই নিফটি 50, নিফটি 100 মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, আর নিফটি 500 মানে পুরো মার্কেট। ওভারঅল বিভিন্ন মার্কেট ইকুইটি আছে। ফান্ড আছে এগুলোর ওপর, তাদের বেঞ্চমার্ক হুম। হচ্ছে এগুলো, তাই তো? এবার দেখুন এটা কিন্তু মান্থলি এসআইপি, একদম মানে নিয়ম মেনে 10 বছর ধরে আমি করে যাচ্ছি এসআইপি, ঠিক আছে, বা 7 বছর বা 5 বা 4 বা 3 বা 2 বা 1। এবার দেখুন কেন বিনিয়োগকারী বিষণ্ণ হয়ে যান। দাদা আমি 5 বছর ধরে করেও লার্জ ক্যাপে আমি 7% রিটার্ন পাচ্ছি। আপনার অ্যাক্টিভলি ম্যানেজ কিছু ফান্ড হয়তো 7-এর জায়গায় 8-9 দিয়েছে, তার বেশি দেবে না। হুম। আচ্ছা স্মল ক্যাপে তাহলে পেয়েছি কিন্তু 10%। আমাকে তো, আমি তো জানি স্মল ক্যাপে দিলে প্রায় 15, 20, 22% পেয়ে যায় লোকে, কেননা শুনেছে এবং পেয়েওছে হুম। লোকে, ঠিক আছে। খালি দেখুন 7 বছর থেকে আপনার রিটার্নটা তাও একটু ভদ্রস্ত হয়েছে। এবার আমি কথাটা কেন ভদ্রস্ত বলি, কেননা বিগত 3-4 বছরে না কি হয়েছে, মার্কেট এত চচ্চর করে মধ্যখানে উঠেছে, সবাই ভেবে নিয়েছেন এটা হচ্ছে 13, 14, 15, 16%-এর ফিক্সড ডিপোজিট, এ হুম। পয়সা টাকা ঢাললেই আমি এত রিটার্ন পাবো। কিন্তু এবার দেখুন বিগত 5 বছরে মান্থলি এসআইপি যিনি নিয়ম মেনে করেছেন তার রিটার্নটা দেখুন, এমন কিছু রিটার্ন নয় কিন্তু 5 বছরের। 4 বছর অব্দি এসআইপিও কিন্তু এমন কিছু নয়, এক মিড ক্যাপ ছাড়া। তাও এটা হ্যাঁ। কে বলবে যে মিড ক্যাপে এটা হতেই পারতো, মিড ক্যাপেও সিঙ্গেল ডিজিট রিটার্ন, তাই না? একদমই। একদমই। এবার আপনি দেখুন, আমি বারবার অ্যাসেট অ্যালোকেশন কেন বলি, আপনি যদি একটা কনজারভেটিভ পোর্টফোলিও ডিজাইন করেন বা একটা মডারেট পোর্টফোলিও আপনার ডিস্ট্রিবিউটর যদি আপনার জন্য ডিজাইন করে দেয়, বা অ্যাগ্রেসিভ পোর্টফোলিও, তার রিটার্ন গুলো দেখুন অনেক আলাদা রিটার্ন। একদম। প্রথমত কনজারভেটিভে দেখুন 1 বছরও নেই যেটা নেগেটিভ আছে, আর বাকিগুলোতেও দেখুন। মডারেটেও 1 বছরও নেই যেটা নেগেটিভ আছে। হ্যাঁ, আর অ্যাগ্রেসিভে 1 বছর আছে সামান্য নেগেটিভ, সামান্য। তাও আর এক অ্যাগ্রেসিভ বছর থেকে দেখুন সিঙ্গেল তিন ডিজিট। বছরের এসআইপি থেকে ঠিকঠাক রিটার্ন আসতে আরম্ভ করে দিয়েছে, হুম। তাই তো? একদম। তো এটাই আমি বারবার বলি, যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে সেটা করা উচিত। আমাদের নিয়ন্ত্রণ হচ্ছে আমার কত টাকা আছে, আমি হুম। কিভাবে বিনিয়োগ করব, সেটা আমাদের নিয়ন্ত্রণে। আপনি বিনিয়োগ করবেন আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী, এক। দ্বিতীয়, রিস্ক প্রোফাইল অনুযায়ী অ্যাসেট অ্যালোকেশন করবেন। হুম। এটা কিন্তু সব ফান্ড ম্যানেজার প্রতিটা ইন্টারভিউতে একই জিনিস বলেন। কারণ কি হয়েছে, এবং তারা এটাও বলেন বিগত 5-6 বছরে মধ্যখানে মার্কেট এমন রিটার্ন দিতে আরম্ভ করেছিল, সবাই ভেবেছিল বা যাতেই দেবো তাতেই রিটার্ন আসবে, ঠিক আছে। তো এটা আমাদের দাবির ত্যাগ, এবং এখানে আমি প্রেজেন্টেশনটা আমি শেষ করছি। তো এবার রজত বলো, কিছু যদি তোমার বক্তব্য থাকে বা প্রশ্ন থাকে তাহলে সেটা আমি উত্তর দিতে পারবো। আচ্ছা, যেটা হচ্ছে স্যার, এই যে আপনি যে যে চার্টটা দেখালেন সেখানটায় তারা বলছেন কি করে, যে সোর্স অফ ইনফরমেশনটা কি, যে তারা আউট অ্যান্ড আউট একটা ইকুইটি পোর্টফোলিও তৈরি করার চেষ্টা করছে? এটার কারণটা কি? এবং থিম্যাটিক, বাপরে বাপ, মানে আমি তাও বুঝিছে ঠিক না আছে তার যে কারণ স্মল ক্যাপ হচ্ছে মিড দেখুন, ক্যাপে থিম্যাটিক। ওরে বাপরে। এটা হচ্ছে আমাদের কিছু করার নেই রজত, দেখুন মুদ্রাস্ফীতির চাপ বেড়ে যাচ্ছে দিনকে দিন। হ্যাঁ। হ্যাঁ। প্রকৃত মুদ্রাস্ফীতি যেটাকে বলছি, হুম। প্রকৃত। হুম। অ্যাকচুয়াল ইনফ্লেশন। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি কোথা থেকে রিটার্ন পাবো? হুম। এফডি করেও আমার কত হবে, 8%। ম্যাক্স 8%, তো আপনি সিনিয়র সিটিজেন চলে গেলেন। হ্যাঁ, তো এবার ব্যাপার হচ্ছে যে এ, তারপরে আর কি করবে লোকে, তখন হ্যাঁ, এদিক ওদিক সেটাই। হাত পাত
মানে হাত পা মারতে থাকা ছাড়া উপায় নেই। হুম। চাপে পড়ে আমরা ইললজিক্যাল ডিসিশন নিয়ে নিই। হুম। যখন আমরা প্যানিক সিচুয়েশনে আসি, তখন আমরা ইললজিক্যাল ডিসিশন নিয়ে নিই। এটাই হচ্ছে সমস্যা। হুম। কেননা আমাদের দরকার, সত্যিই দরকার আমাদের রিটার্ন, ইনফ্লেশনকে বিট করার জন্য রিটার্ন দরকার। কেননা না হলে তো চলবে না। হুম। আমার বয়স 55, আমার তো আগামী 20 বছর চালাতে হবে। চালাতে তো হবে, হ্যাঁ, তা তো হবে। মানে যে হিসাবে মুদ্রাস্ফীতি হচ্ছে, তাতে তো আমার এত সম্পদ দরকার, সেটা হুম। আমার পক্ষে সম্ভব নয়। না। তো সেটাই হচ্ছে সমস্যা। এবং সেটার জন্যই এরকম ব্যবহার হচ্ছে লোকের, যে আমি এটাই দিই ওটাই দিই, হাই রিস্ক যত, এই প্রেশারটা আসে তত হাই রিস্ক বিহেভিয়ার হয়। কিন্তু সমস্যা হচ্ছে হাই রিস্ক নিলে আপনার ভোলেটিলিটিও হাই হয়। হুম। রিটার্ন হাই হবে, কিন্তু কবে হবে কেউ জানে না। কিন্তু মধ্যেখানে ভোলেটিলিটি গ্যারান্টি। গ্যারেন্টেড, একদম। তো এটাই এটা হচ্ছে এক নাম্বার। প্রকৃত সমস্যা। হ্যাঁ। এবার কথা হচ্ছে, যখন আপনার কাছে তারা আহ, সাহায্যের জন্য হোক বা পরামর্শের জন্য হোক, তখন যারা ফোন করছেন, তাদের মধ্যে কি এরকম কোনো মনোভাব দেখা যাচ্ছে যে ঠিক আছে, এই ব্যাপারটা যা হয়েছে হয়েছে, আপনি সাজেস্ট করুন, নাকি তারা নিজেরা যেটা করেছে সেটাকে ভালো না খারাপ সেটা জানতে চাইছেন বেশি করে? দেখুন, সব জায়গাতেই একই প্রশ্ন, আমি হলেও একই প্রশ্ন করতাম, দাদা আমি এটা করেছি, এটা কি ঠিক আছে? স্ট্যান্ডার্ড প্রশ্ন, কিছু করার নেই। এবার আমি ওরকম ভাবে তো বলতে পারবো না যে ঠিক না ভুল। কেননা যে সময় আপনি করেছেন, যে সময় আপনি ও ডিসিশনটা নিয়েছেন, কিভাবে নিয়েছেন, কি ভেবে নিয়েছেন, সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু এইটুকু আমি সবাইকে বলি, আমি জিজ্ঞেস করি আপনার বয়স কত, আপনি কি কাজ করেন, রিটায়ার্ড নাকি, আপনার ইনকাম কিসের, ওইগুলো, এটা স্ট্যান্ডার্ড কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। তখন আমি বলি, দেখুন আমার যা মনে হয়, মানে রিস্ক প্রোফাইলিং না করে আপনার হয়তো কনজারভেটিভ মডারেট এরকম হবে প্রোফাইল। আপনার প্রোফাইল অনুযায়ী কিন্তু আপনি যা বলেছেন সেটা কিন্তু ঠিক মতো অ্যাসেট অ্যালোকেশন হয়নি। আপনার এটা হুম। করা উচিত, এইটুকু আমি বলি। তার বেশি আমি বলতে পারি না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি আবার বলছি, ওই প্রশ্ন একই, যে আমি কি ঠিক করছি? ভবিষ্যৎবাণী করার মতো আমার ক্ষমতা নেই, হুম। কারোরই নেই। সেটাই। তাই জন্য ঠিক করেছেন কি করেননি সেটা আমার বলা পক্ষে সম্ভব নয়। আমি এটুকু বলতে পারি, আপনার মোটামুটি আন্দাজে যে আপনার রিস্ক প্রোফাইল, সেই অনুযায়ী আপনার যা বলেছেন আমাকে, সেটার অ্যাসেট লোকেশন মোটামুটি ঠিক আছে কিনা, ওইটুকু আমি বলতে পারি। এবং বারবার আমি বলি যে দেখুন, আপনি যেটা করেছেন সেটা হুট করে বন্ধ করবেন না, সেটা হুম। হচ্ছে মারাত্মক। এবার আপনি যদি বন্ধ করেন আর ধরে নিন বেরোই যান, তাহলে আপনার লস হবে। ঠিক আছে, হুম। আপনি বলছেন আমার কোনো ব্যাপার নয়, লস। কিন্তু লস হয়ে যে বেরিয়ে যাচ্ছেন, সেইটা নিয়ে, পুঁজিটাকে নিয়ে কি করবেন সেটা একটু হুম। ভাবুন। এই হুম। এক ভুল দ্বিতীয়বার করবেন। আচ্ছা। এবার আর এবার 3 নাম্বার প্রশ্ন, যেটা হচ্ছে, স্যার এদের কি কারো রিস্ক প্রোফাইলিং করা আছে? না, আমি সবাইকে জিজ্ঞেস করি, কেউ কেউ করেন, মানে কেউ করিয়েও দেননি, নিজেরাও করেন। এবং এটা দেখুন, এত কিছু। কথা বলবো, এটা বাধ্যতামূলক সেবি করেছে হচ্ছে 2025 1 এপ্রিল থেকে। হুম। তার আগে ছিল, কিন্তু বাধ্যতামূলক ছিল না। তাই জন্য কি আচ্ছা। করে গেছে। আর ওই সময় দেখুন, সবাই বলে, যেরকম অনেকেই আমাকে বলেছে, স্যার আমি অ্যাগ্রেসিভ, আমি পুরো রিস্ক নিতে পারি। আমি যতবার বলছি আপনি প্রোফাইলটা করুন, তখন ওই বুঝতে পারবো, হুম। না না না, আমি পুরো রিস্ক নিতে পারি। তো আপনি রিস্ক প্রোফাইল না তো করলে পুরো রিস্কের সংজ্ঞাটা কি সেটা কিন্তু জানে না, পুরো রিস্ক মানেটা কি? হ্যাঁ, পুরো রিস্ক মানে হচ্ছে আপনি যা দিচ্ছেন জিরো হতে পারে, সেটাই হচ্ছে পুরো রিস্ক। জিরো মাইনাস মানে কি কোথায় চলে যেতে পারে তার কোনো ঠিক নেই। 50%, 60% ডাউন হয়ে যেতে পারে। আমি মানে কি ওইটাই বলছি, বলবো আর। 100% ডাউন মানে জিরো। তো ডেফিনিশন অফ রিস্ক হচ্ছে হাউ মাচ প্রবাবিলিটি ইজ দেয়ার যে আপনি যা ঢেলেছেন সেটা জিরো হয়ে যায়, ওটাকে বলে রিস্ক। হুম। ঠিক আছে। তো এবার ব্যাপার হচ্ছে, বলছে আমি রিস্ক নিতে পারি। আমি বলছি আপনি করে দিন না রিস্ক প্রোফাইলটা। হুম। না না, ওটার দরকার নেই। তো আমি বললাম, আপনি যদি রিস্ক প্রোফাইল না করেন, আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না। সেবি বারণ, বারণ, আপনার রিস্ক প্রোফাইল ছাড়া আমার বলা উচিত নয়। এবং ওটা যদি আমি করি, পরে আপনি কিন্তু আমার বিরুদ্ধে কমপ্লেন করতে পারেন। হুম। বেশ। তাহলে আমরা প্রায় পর্বের শেষ দিকে চলে এসেছি, এবং শেষ পর্বের যখন শেষ দিকে চলে আসা যায়, তখন আমাদের শোতে কিছু হাতুড়ি পড়ে, এবং হাতুড়ি পড়ে কথার মাধ্যমে। তো আমি এখন থেকে ভাবছি যে এই হাতুড়ি চ্যাপ্টারটার নাম রাখবো গোদা বাংলায় গাদাগাদি, বা
কি বলবো, হাত দিয়ে হাতুড়ির বাড়ি, এরকম টাইপের কিছু একটা আপনারা যেটা সুইটেবল মনে হয় আপনারা ভেবে নিন। মান্নাদের একটা বিখ্যাত গান আছে, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। কত বছর কতবার লস খেয়েছেন যে আপনি নিজেকে ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞ বলবেন? জানেনই না কি হয় যখন উপর থেকে 10 তলা থেকে কেউ পড়ে নিচে, তার হঠাৎ করে যে ফিলিংটা হয় সেটা কেমন লাগে, সেটা যারা দীর্ঘদিন মার্কেটে না রয়েছে তারা জানেই না। এরকম ঘটনা ঘটতেই থাকে, উপর নিচ চলতেই থাকে, এটা ছাড়া তো কোনো গতি নেই। আপনার হার্টবিটও যখন আপনি ইসিজি করেছেন, যারা যারা করেছেন নিশ্চয়ই জানবেন, বা দেখেছেন নিশ্চয়ই, সিনেমার দৌলতে বহু দেখা হয়ে গেছে। ফ্ল্যাট লাইন মানে কি জানেন? গত সার নেই, হার্টটা বন্ধ হয়ে গেছে। হার্ট তো চলার জন্য না একটা একটা ব্রেক লাগে, একটা নিচের একটা ডাউনফল লাগে, তারপর ছেড় ধপ করে একটা মারতে লাগে। তা আপনার হার্টও মশাই একটা লুপে চলছে। তা আপনি মার্কেটে কি করে ভাবছেন যে শুধুমাত্র ওই উপর দিকে চলে যাবে? আপনি রকেটে বসে আছেন নাকি, যে আপনি জানেন আপনাকে মহাকাশের ইয়েতে বা আপনার পৃথিবীর পেরিজিতে গিয়ে আপনাকে নিক্ষেপ করে দেবে, ওখানটায় ঘুরতে থাকবেন? হয় নাকি এটা কোনোদিন? কোনোদিন হয় না। সাজেস্টেড যে পাথ আছে সেটাকে ধরে রাখুন, যিনি জানেন তার কথা শুনুন দয়া করে, শৃঙ্খলাবদ্ধ থাকুন, দীর্ঘমেয়াদী থাকুন এবং বিনিয়োগে থাকুন, তাহলে লাভ হবে। তো এই বলেই আমরা আজকের পর্বটি শেষ করছি। আগামী পর্বে আবার আমরা এটা নিয়ে ফিরে আসবো। আপাতত নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।